হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালাম আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। দু হাজার ২৪-এর কোটা সংস্কার আন্দোলন হলো বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরিতে পরিচালিত কোটাভিত্তিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। ২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কর্তৃক ২০১৮ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উক্ত পরিপত্র জারি করা হয়েছিল। ওই পরিপত্রের মাধ্যমে সরকারি চাকরিতে নবম গ্রেড, পূর্বতন প্রথম শ্রেণী এবং দশম ১৩তম গ্রেডের পূর্বতন দ্বিতীয় শ্রেণী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সকল কোটা বাতিল করা হয়েছিল। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা সংস্কারীদের রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয়। এর পরের দিন ১৫ জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন। একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড, লাঠি, হকি স্টিক, রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। একই সাথে পুলিশও লাঠি, রাবার বুলেট দিয়ে হামলা করে। প্রতিবাদে আন্দোলনকারীরাও তাদের দিকে ইটের টুকরো ছোড়ে ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এমন হামলায় ১৬ জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজিবি, র্যাব, পুলিশ দিয়েও ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামাতে কার্যত ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনীকে নামায়। এইসব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি ২৬৬ জনের অধিক নিহত হন এবং পুলিশ ৫০০ মামলা করে, ১০,৫০০-এর অধিক মানুষকে গ্রেপ্তার করে। ২১ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে। ২৩ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। ২১ জুলাই বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট সেই রায় পাল্টে দিয়েছে এবং ৯৩% উপর ভিত্তি করে মেধার উপর চাকরি দেওয়ার অনুমতি দিয়েছে। যখন এই রায় ছাত্র আন্দোলনের পক্ষে এসেছে তখন এই ছাত্রদের কি করা উচিত ছিল? এই আন্দোলন শেষ করা উচিত ছিল। কিন্তু বাংলাদেশ সরকারের প্রতি অন্য রকমের ষড়যন্ত্র চলছিল। বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ সেটা কিন্তু কখনোই বুঝতে পারেনি। এটা বাংলাদেশের গোয়েন্দা বিভাগের ফেলিওয়ার বলে আমি মনে করি।
তারপর বাংলাদেশের প্রশাসন ফেল হয়ে গিয়েছে, তারাও বুঝতে পারেনি। এই জামাত শিবিরের যারা স্টুডেন্ট, এই জামাত শিবির এরা কিন্তু আজ থেকে 5 বছর আগে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, আর সেখানে তারা জামাত শিবিরের এই সংগঠন মজবুত করেছে। যারা এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারা যখন এই রায় পেয়ে গেছে, তাদের পক্ষে চলে এসেছে, তাহলে তখনই এই আন্দোলন বন্ধ করে দেওয়া উচিত ছিল। কিন্তু এই আন্দোলন ধীরে ধীরে হাইজ্যাক করে নিয়েছে বিএনপি আর জামায়াত। এই জামায়াত শিবিরের যারা, তারা হাইজ্যাক করে নিয়ে এবার সরকারের প্রতি এক ধরনের চাপ সৃষ্টি করেছে। তারা বিভিন্ন ধরনের আবদার নিয়ে এসেছে। সরকারের কিছু মন্ত্রী মিনিস্টার তাদের পদত্যাগ চেয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে রেহাই করার দাবি নিয়ে মোট 9টি দাবি নিয়ে তারা সামনে হাজির হয়েছিল। তার মধ্যে মুখ্য 4টি দাবি ছিল যে সরকারের কিছু মন্ত্রী তাদের পদত্যাগ করতে হবে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে রেহাই করতে হবে। এই ধরনের দাবির পর যখন সরকার মানতে রাজি হয়নি, তারপর তারা এক দফা দাবি নিয়ে আসে গণ অভ্যুত্থান, মানে বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। তারপর পদ্মা নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বাংলাদেশের এই আন্দোলনে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে। আদেও তারা স্টুডেন্ট ছিল কিনা আমার সন্দেহ। আদেও তারা স্টুডেন্ট ছিল কিনা আমার সন্দেহ। তার কারণ এই আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। এই আন্দোলন বিএনপি আর জামায়াত কবজা করে নিয়েছে। তারপর থেকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে। এই পদত্যাগ করে আসার কিছুক্ষণ পরেই বাংলাদেশের সমগ্র জায়গায় হিন্দুদের উপর অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্য সেগুলো লুটপাট হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এমনকি হিন্দুদের মারা হচ্ছে, হিন্দু নারীদের সম্ভ্র নষ্ট করা হচ্ছে, হিন্দু নারীদের লাঞ্ছনা করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর বাংলাদেশের যে প্রতিষ্ঠাতা 1971 সালের আগে যে নায়কটির জন্যে পাকিস্তানের হানাদার বাহিনীর হাত থেকে, পাকিস্তানের অত্যাচারের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করেছিলেন, যার এক ডাকে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পাক সেনাদের বিরুদ্ধে, সেই নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে ভাস্কর্য সেগুলো ভাঙা হয়েছে। ঢাকার ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি, যেখানে বঙ্গবন্ধু সহ সমগ্র পরিবার ওই বাড়িতে গণহত্যা করেছিল বাংলাদেশের আর্মি, সেই বাড়িতে নির্মাণ হয়েছিল বঙ্গবন্ধু মিউজিয়াম। এই
বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা নিজেকে মেধাবী বলে দাবি করেছে, তারা সেই মিউজিয়ামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়িয়ে দিয়েছে। যেখানে স্মৃতি ইতিহাস বিদ্যমান ছিল, তার সবকিছুই নষ্ট করে দিয়েছে এই বাংলাদেশের মেধাবী ছাত্ররা। আজ বাংলাদেশ পুড়ছে, আজ বাংলাদেশ জ্বলছে, আজ বাংলাদেশে যে অশান্তি, তার মূল কাণ্ডারি হচ্ছে এই মেধাবী ছাত্ররা। এরা বুঝতেই পারেনি যে আন্দোলনের পরে কি হতে পারে। এখন এরা বলছে, আমরা তো সরকারের পতন চাইনি, আমাদের দাবি ছিল কোটা সংস্কারের, কিন্তু আমাদের কোটা সংস্কার তো হয়েছে, তাহলে এই আন্দোলন জারি রাখার মানে কি ছিল? এই আন্দোলন জামায়াত আর বিএনপির যে ছাত্রদল ছাত্র শিবির তারা হাইজ্যাক করেছে, তারপরে তাণ্ডব চালিয়েছে পুরো দেশ জুড়ে। বাংলাদেশের যে 1952 সালে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন, তাদের ভাস্কর্য নষ্ট করা হয়েছে। এই মেধাবী ছাত্ররা তারা ইতিহাস নষ্ট করে দিয়েছে। বাংলাদেশের বুক থেকে ইতিহাস মুছে দিয়েছে। বাংলাদেশ সেরে মেধাবীরা এখন পৈশাসিক উল্লাস করছে, স্বাধীন হয়েছে বাংলাদেশ, স্বাধীন হয়েছে বাংলাদেশ। কিসের স্বাধীন হয়েছে বাংলাদেশ? কিসের স্বাধীন? বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে। সোমবারে কি করে বাংলাদেশ স্বাধীন হয়? বাংলাদেশ বর্তমান সময় যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ইতিহাসের পাতায় লেখা থাকবে 1952 সালের সেই ভাষা নায়কদের যারা ভুলে গেছে, 1971 সালে যারা হানাদার বাহিনীর হাত থেকে পূর্ব বাংলাকে স্বাধীন করে বাংলাদেশ নির্মাণ করেছে, তাদেরকে ভুলে গিয়েছে। সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দিয়েছে, তার উপর প্রচ্ছাপ করেছে। তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশের ছাত্রছাত্রীরা কতটা মেধাবী। আজ এরা যে স্বাধীনতার কথা বলছে, গণ অভ্যন্তরের কথা বলছে, ইতিহাস এদের মনে রাখবে? ইতিহাস মনে রাখবে না। একদিন এদের সাথেও এরকমই হবে। সামান্য 50 বছর বঙ্গবন্ধুকে মনে রাখতে পারেনি বাংলাদেশের জাতি। তারা ভুলে গিয়েছে শেখ মুজিবুর রহমান কি, তারা ভুলে গিয়েছে ইতিহাস, তারা ভুলে গিয়েছে স্বাধীনতা কার জন্য পেয়েছে। বন্ধুরা, আজ যে ভাষায় বাংলাদেশের জাতি আন্দোলন করছে, সেই ভাষা আন্দোলনের নায়কদের কথা ভুলে গেছে। সব থেকে বড় দুঃখের ব্যাপার হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে, তার কিছুক্ষণ পরেই বাংলাদেশের গণভবনে, যেখানে প্রধানমন্ত্রী বাস ছিল, প্রধানমন্ত্রী হাউস বাংলাদেশের, সেই গণভবনে প্রবেশ করে। আর সেখান থেকে যা যা চিত্র সামনে এসেছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাড়ি থেকে, ব্লাউজ থেকে, আন্ডার গার্মেন্টসের যে প্রদর্শন করা হয়েছে, বাংলাদেশের এই নির্লজ্জ মেধাবী ছাত্ররা সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্বের চোখ খুলে দিয়েছে যে বাংলাদেশের এই মেধাবী ছাত্ররা কতটা নির্মম, লজ্জাহীন ব্যক্তি। এরা তো আফগানিস্তানের তালেবানদেরও হার মানিয়েছে, এরা পাকিস্তানের
সেনাবাহিনীকেও হার মানিয়েছে, কিভাবে দাঁত বের করে 75-76 বছরের একটা নারী যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার আন্ডার গার্মেন্টস নিয়ে প্রদর্শন করতে পারে। এদের থেকে কি আশা করা যেতে পারে? এদের থেকে বাংলাদেশের জাতি কি আশা করতে পারে? এরা বাংলাদেশের কলঙ্ক, এরা বাংলাদেশের লজ্জা, এরা বাংলাদেশের জাতির ঘৃণা। বাংলাদেশের এই ছাত্ররা আগামী দিনে ইতিহাসের কাছে দায়ী থেকে যাবে। এরা আগামী দিনে প্রশ্নের উত্তর দিতে পারবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন গণভবন ত্যাগ করেন তখন বাংলাদেশের যে আর্মি তারা চাইলে গণভবনে কাউকে প্রবেশ করতে দিতে পারত না, কিন্তু বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের এই হিংস্র জানোয়ারদের খোলা খোলা ছুট দিয়েছে। একে তো গণভবনের উপর আক্রমণ করেছে, ঢুকেছে, সেখানে বাংলাদেশের প্রধান নারী তাকে তাকে যে লাঞ্ছনা করেছে, তার যে আন্ডার গার্মেন্টস নিয়ে যে প্রদর্শন করেছে, এর জবাব কোনোদিন দিতে পারবে না এই ছাত্ররা, এই মেধাবীরা। কি লজ্জা, কি লজ্জা! ছি 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 ছি! ছাত্র কখনো এত বড় নীচ হতে পারে? ছাত্র কখনো এত বড় ঘৃণা মতো কাজ করতে পারে? এটা এই বাংলাদেশের মেধাবীদের না দেখলে কেউ কখনো জানতেও পারত না। ছি 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 ছি! কি লজ্জা, কি লজ্জা! যে ছাত্র এই আন্ডার গার্মেন্টস নিয়ে প্রদর্শন করেছে, আমার তো ভয় হয় তার ঘরের নারীরা সুরক্ষিত তো, তার মা সুরক্ষিত তো, তার বোন সুরক্ষিত, তার যে পরিবারের মহিলারা আছে এই জানোয়ারের হাত থেকে তারা সবাই সুরক্ষিত তো? তার মায়ের আন্ডার গার্মেন্টস নিয়ে প্রদর্শন করে না তো এ? তার বোনের আন্ডার গার্মেন্টস নিয়ে প্রদর্শন করে না তো এ? এই স্টুডেন্ট নিজেকে বলে দাবি করে, তার মায়ের বয়সী এবং দেশের প্রধানমন্ত্রী তার আন্ডার গার্মেন্টস নিয়ে এইভাবে নির্লজ্জের মতো দাঁত বের করে প্রদর্শন করছে। আমার তো ভয় হয় বাংলাদেশের 8.5 কোটি মা বোনেদের কোনোদিন যেন এইরকম দৃশ্য না দেখতে হয়। আমার তো ভয় হয় এই নরপিশাচরা কোনোদিন যেন আক্রমণ না করে দেয়। ওই দিন যদি গণভবনের মধ্যে এই শেখ হাসিনাজিকে যদি ধরতে পারতো তাহলে এরা কি করত, আমি সেটা ভেবে বিচলিত, বিস্ময় হয়ে যাচ্ছি। কি করত? এত বড় নির্লজ্জ! ছি 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 ছি! লুটপাট করছে, ভাঙচুর করছে। আচ্ছা, এই মেধাবীদের আমি একটা কথা বলতে চাই, যারা এই ভাস্কর্যগুলো ভেঙেছে মুজিবের, তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেছে। বাংলাদেশের যে টাকা তাতে তো মুজিবরের ছবি রয়েছে, সেটা কি আপনি ছিঁড়তে পারবেন? সেটাকে আপনি পকেট থেকে ফেলে দিতে পারবেন? সেটাকে আগুন লাগাতে পারবেন? পারবেন না। তার মূল্য আছে আপনার কাছে, কিন্তু যে ব্যক্তি আপনাদের জন্য
স্বাধীনতা এনে দিয়েছে, যে ব্যক্তি আপনাদের জন্য স্বাধীন একটা দেশ নিয়ে এসে দিয়েছে, তাকে 50 বছরের মধ্যেই ভুলে গেলেন? তাকে 50 বছরের মধ্যে ভুলে যেতে হলো? কি করে? কি করে? বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ মিনার পর্যন্ত ভাঙা হয়েছে। আপনারা বুঝতে পারছেন শহীদ মিনার মানে কি? কাদের জন্য এই মিনারটা তৈরি করা হয়েছে? 1952 সালে যারা ঢাকার রাজপথে গুলি খেয়ে রক্ত ঝরিয়ে নিজের জীবন ভাষার জন্য উৎসর্গ করে দিয়েছে, তাদের উদ্দেশ্যে। তাদেরকেই ভুলে গেলেন? আপনারা যে কি করতে পারেন, কোন পর্যন্ত যেতে পারেন, সেটা বুঝতে আর বাকি রইল না। বন্ধুরা, এই জঘন্য কীর্তির জন্য বাংলাদেশের এই মেধাবীরা দায়ী থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।